আমার বাবা মা ডিভোর্স হয়েছে আমার জন্ম হওয়ার পর 2 বছর পর। তা তারা আমার সরকারিভাবে এই যে আমাকে নিয়ে কোর্টে তোলা হয়েছিল, তখন যে তখন আইনগতভাবে আমার আমার মার দিকে থাকতে বলা হয়েছিল। আমি ওখানে থাকছিলাম। কিছু বছর পর আমার বাবা আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওখানে সে একটা বিবাহ করে। বিবাহ করার পর আমার ওই স্ত্রী আমার সাথে 1 সপ্তাহ ভালো মতো ব্যবহার করে। কিছুদিন যাওয়ার পর সে আমার সাথে মানসিক ও শারীরিক অত্যাচার করে। সে আমাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করায় এবং বিভিন্ন ধরনের করে মারে, বিভিন্ন ভাবে করে। আমার এই আম্মুর কথা শুনে আমার আব্বু আমাকেও ধরে মারে। আমার খরচ আমার মা চালায়। আমার মা বিদেশে থাকে, সে ওখান থেকে টাকা পাঠায়। সেই টাকা দিয়ে আমি লেখাপড়া খরচ চলতে থাকে। আমার বাবা টাকা চায়, আমি টাকা দেই না বলে আমাকে ধরে মারে। আমার বাবা আমার কাছ থেকে আমার মার কাছে 5 লাখ টাকা চেয়েছে। আমার 5 লাখ সে বাড়ি করবে, যার জন্য 5 লাখ টাকা লাগবে। আমি না বলছি দেখি আমার খুব মারধর করছে। আমার গলা তার স্ত্রী আমার গলায় ছুরি ধরছে, আমার গলাটা কেটেও ফেলতেছিল। ডাক্তারের কাছে নিয়ে যেয়ে ব্যান্ডেজ করে নিয়ে আসা হয়েছে। তারপরেও সে বাড়িতে নিয়ে আসে ওই অবস্থায় মারছে আমাকে। এত শারীরিক মানসিক অত্যাচার না সহ্য করে আমি এখানে চলে আসছি আমার আন্টি বাড়িতে। কোথায় ঠিকানা কোথায়? পটুয়াখালী গলাচিপা। আমি এখানে আমি চাই যদি এটার বিচার হয়, আর এই সবের যদি বিচার হয়, এরকম যদি আর কারো যদি সাথে না হয়। চেনা পরিচিত মাঝখানে কেউ ছিল না আমার আম্মু ছাড়া। আর আম্মু যদি না থাকলে হয় আজকে আমি মারাই গেলাম হয় মনে হতো। বাসে চড়ার পর আমি পটুয়াখালী আসছি। এই সময় এই যে ছিনতাইকারীরা আমাকে কিছু নেশা জাতীয় জিনিস কিনে আমার ফোন, কিছু টাকা ছিল, সব নিয়ে আমাকে রাস্তার সাইডে ফেলে দিয়ে ধুয়ে চলে গেছে। ওখানকার লোকেরা আমাকে পেয়ে হাসপাতালে ভর্তি করে। আমি হুশ ফেরার পর দেখে যে আমি হাসপাতালে, কোন হাসপাতালে? পটুয়াখালী সদর হাসপাতাল। আমার আম্মু এই যে ফেসবুকে সারে আমাকে যদি কেউ পায় 50,000 টাকা তাকে পুরস্কার দেবে। একটা লোক দেখে তা আমাকে খবর দিয়েছে, আমার ভাইয়ারা যায় নিয়ে আসছে আমাকে আমার আন্টির বাড়ি। নিজের ইচ্ছায় আসছি। কেন আসলা? কারণ ওখানে আমার খুব মানসিক টর্চার হয়, ওখানে আমার থাকতে অসুবিধা হয়। আমি আমার মার কাছে থাকতে চাই। আমার মা যেখানে রাখবে আমি সেখানে থাকবো। আমার বাবা, আমার মা সৎ মা। ছেলের মা বিয়ে করছে ছেলের বাবার সাথে সম্পর্ক করে 8 বছর সংসার করার পরে তাদের ডিভোর্স হয়ে যায়। কোর্ট থেকে অর্ডার আইছে যে 18 বছর 7 বছর পর্যন্ত মায় পাবে। পরে আমার বোন চট্টগ্রাম চাকরি করতো গার্মেন্টসে। এই বাচ্চাটাকে চুরি করে মায় অফিসে গেছে, না বললে লইয়ে গেছে ছেলের বাবায়। এই বাচ্চাটার সাথে কোনো যোগাযোগও করতে দেয় নাই, আমাদের কোনো ফ্যামিলিরও না, মায়েরও না। তখন মায় বিদেশ যাওয়ার পরে বাচ্চা একটু সবল হয়েছে। মায় বিদেশ গেছে গেলবার এই ফেব্রুয়ারি মাসে। যাওয়ার পরে পরে মোটামুটি কাদায় মার সাথে ছেলের সাথে রিলেশন ভালো, কথাবার্তা ভালো। ওটা টাকা পয়সা দেয়, লেখাপড়ার জন্য দেয়, নিজের ভরণ পোষণের জন্য দেয়। টাকা আমার কাছেই পাঠাইছে, আমি এবার ওদের কাছে ট্রান্সফার করছি। দেওয়ার পরে ছেলে আমাকেও একদিন বলছে ফোনে, বলছে আন্টি আমি খুব কষ্টে আছি, আমাকে আপনার বাড়ির ঠিকানাটা আমার দেন, আমি চলে যাব। আমি ছেলের যতটুকু পরিমাণ আমার জ্ঞানে আসছে আমি ততটুকু পরিমাণ বুঝাইছি। এবার বুঝাবার পর ছেলেটা মনে করেন রয়েছে ওখানে। এখন সৎ মায় হ্যাঁ চাষায় মারছে, বাবায় অত্যাচার করে। এখন মায় বিদেশ যাওয়ার পরে মায় মনে করেন কিছু টাকা পয়সা কষ্ট করে ইনকাম করে। এখন ওর আব্বু বলতেছে যে তুমি তোমার আম্মুর কাছ থেকে টাকা আনো। আমি কেন আমার আম্মুর কাছ থেকে টাকা আনবো? আমার আম্মু অনেক কষ্টের পরে সৌদি আরব যাইয়া রয়েছে আমাকে সন্তান ফালাই থুইয়ে, তাহলে আমি কেন হের কাছ থেকে টাকা আনি না তোমাকে দেব। পরে শুক্রবার গেল, শুক্রবার ছেলেটা আবার আমার কাছে ফোন দিছে। উনি ছেলেটা আমার বললো কি আন্টি আপনি যদি আমার ঠিকানা না দেন আমি কিন্তু আত্মহত্যা করবো। সে আত্মহত্যার পদক্ষেপটাও নিয়ে নিছে যে সে কত সারে আছে। পরে হের মার সাথে যোগাযোগ করে, সে হের সাথে একটা মোবাইল ঘড়ি ছিল, ওর মা কুরিয়ান সার্ভিস থেকে কিনে পাঠাই দিছে ওই ছেলের কাছে। ওই মোবাইল ঘড়িতে মার সাথে যোগাযোগ করে, মায়ের বিদেশ থেকে
100 রিয়াল পাঠাইছে ওর কাছে। 100 রিয়ালে 3000 টাকা হয়। এই 3000 টাকা লই ওই বাচ্চা ওর মা ঠিকানা দিছে, সব কিছু দিছে। এই বাচ্চাটা গাবতলি এসে গাড়িতে চড়ছে। এই টেনশনে পড়ি আমি আমার স্বামী আর ছেলেকে আমি সেই তালতলি পাঠাই, কুয়াকাটা তালতলি, যেই কাউন্টার গাড়িতে চড়ছে সেখানে যাই খোঁজ খবরে আমরা কিছু পাইনি। পরে ফেসবুকে স্ট্যাটাস দিছে ওর মা বিদেশ বইয়া 50,000 টাকা ঘোষণা দিয়া এই দিছে যে যে আমার বাচ্চাটারে পাইয়ে দেবে, মানে হ্যাঁ আমি 50,000 টাকা পুরস্কার দেবো। এর ভিতরে ওই যে ফেসবুকে পোস্ট করছে 5 মিনিট পরে এই পোস্টটা পাইছি। ওর আম্মুর কাছেই গেছে, ওর আম্মু আবার আমার কাছে পাঠাইছে। পাঠাবার পরে পটুয়াখালী সদর হাসপাতালে সরকারি মেডিকেল ওরে বলে নেশা পানি খাওয়াইয়া গাড়িতে একদম ফালাই থুয়ে গেছে, লোকে পাইয়া হাসপাতালে ওরে ভর্তি করছে। যাইয়া আমার স্বামী আর আমার ছেলে এই সন্তানরা আনে। আমি তো এই বাচ্চা আমি জোর করবে আমি রংপুর থেকেও আনিনি। আমার বাড়িতে খালার বাড়িতে বোনপুত আসতেই পারে, আত্মীয় স্বজন আসতেই পারে। আমি চাই যে আমার স্বামী আমার ছেলে, আমি কোনো দোষ করিনি, কিন্তু তারা আমার দোষী বানাই তুলছে। যে রংপুর মিঠাপুকুর থানায় আমার নামে সে ডায়েরি করে যে আমি হার বাচ্চা গোপন করে রাখছি। আমি চাই যে দোষী দেওয়ার জন্য আমি না হই, আর ভবিষ্যতে যদি বাচ্চা আমার এখানে থাকে, পরে এইভাবে যদি লোক পাড়াইয়া এই বাচ্চা নিয়ে যায়, তাহলে আমার একটা বিপদ মাথার উপরে। এমনি সে আমার নামে একটা ডায়েরি করে থুইছে। আবার যদি আমার বাড়ি থেকে বাচ্চা সে গোপনে লই দিবে, বাচ্চার সাথে কথা বললে বাচ্চার নাম্বার মুখস্থ বাবার কাকার দাদার ধরে একটা ফোন দিয়ে মিস কল দিছে কিবা লইয়ে গেছে, তখন আমিও বিপদে পড়বো, আমার স্বামীও পড়বে, আমার বোনও পড়বে। আমি চাই যে এই বিপদ থেকে যেন আমি নিজেও বাঁচি, আমার বোনও বাঁচে, ছেলেটাও যাতে সুরক্ষা থাকে, শান্তি থাকে। আমার ছেলে আমার কাছেই ছিল, তো আমার ছেলে বাবা আর আমার মাঝখানে ডিভোর্স হয়ে গেছে। তারপর আমি ছেলের নিয়ে গ্রামে রাশিকতান করতে গেলাম। ছেলে বাবা এসে 2021 সালের আগস্ট মাসের 30 তারিখে ছেলেটার আমার কাছে না বলে নিয়ে যাওয়ার পর ওখানেই রাখছে। আমি আর ছেলে মানে অনেকবার চাইছি দেওয়ার জন্য, ওরা দেয়নি, আমি আর করে নিয়ে আসি। ওই থেকে ছেলে ওখানে থাকি, আর আমি চাকরি করি। ছেলে বিভিন্ন সময় আমার কাছ থেকে খরচ খরচায় টাকা পয়সা আমি সেটা ওদেরকে দিই, ছেলেকে দিই, যে ছেলে যখন চাই দিতে লাগবে দিতে। এরপর আমি 2024 সালের মে মাসের 3 তারিখ আমি সৌদিতে আসি। এই সৌদিতে আসতে আমি 1 বছর 2 মাস চলে। তো আসার পরে এই যে ছেলের কোচিং এর বেতন, বিভিন্ন বই কেনা, গাছ কেনা, কাপড় চোপড় কেনা, যা যেমন লাগবে খরচটা আমাকেই দিতে হয়। ছেলে চাই আমি দিই, প্রায় সময় বেড়াই মানে প্রতি মাসেই দিতে হয় আমাকে। তো দেওয়ার পরে যাই হোক, ছেলে ওখানে থাকে। ছেলে আমার প্রায় সময়, ছেলের কাছে মোবাইল ছিল না এতদিন, ওরা আমার এতদিন ছেলের সাথে যোগাযোগ করতে দেয় নাই। ওদের ফোন দিয়া ওরা সামনে থেকে দাঁড়াইয়া ছেলের দিয়ে কথা বলে ওর সাথে সাথে কল কাইতে দিত, মানে ছেলে পার্সোনাল ভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেনি। তো এখন তো মনে করেন যখন ছেলে নিচ্ছে তখন ছেলের বয়স 11 বছর, এখন ছেলের বয়স হচ্ছে 14 বছর। এখন ছেলে একটু বুঝতে নিচ্ছে, তো ওর বাবা কোন আইডি দিয়ে কথা বলে ওই আইডিটাও ফলো করে নিচ্ছিল। তারপর ও যে স্যারের সাথে কোচিং করে, ওই স্যারের যে বলছে যে স্যার আমার আম্মুর আইডিতে আপনি অ্যাড দেন, আমি আম্মুর সাথে কথা বলবো। পরে ওই স্যারের মোবাইলে যে আমার যে অ্যাড দিয়ে ওই স্যারের মাধ্যমে কথা হইতো। আমার আবার বললো জামু আমার একটা মোবাইল কিনে দাও। পরে আমি এবার একটা গরিব মোবাইল কিনে কুরিয়ার বিভিন্ন মানে ওর যত কষ্ট আছে, প্রার্থনার কথা আছে, আম্মু আমার এখানে থাকতে কষ্ট হয়। ওই যে ওর সৎমা, তার সৎমা অত্যাচার করে, ওর চাচা একজন আছে রিপুল, ও প্রায় ওরে মারধর করে। মানে ওরে যখন টাকা নিতে বলে ও তখন বলে যে না আমার আপনাদেরকে আমি টাকা নিয়ে দিব, তখনই বলে যে তাইলে তুই বাড়ি থাকতে না, তখন ওরে মারধর করে। এখন চলে যায় বিকেল 4টে বাজে ফেরে। এর কোনো পকেট খরচা, কোনো ধরনের খরচ খরচা ওর বাবা দেয় না। সবসময় ওর বাবার কাছে চাইলে বলবে তো মার কাছ থেকে আনবি, আর ও স্বীকার করলে ওরা অত্যাচার করে। তো তারপরে যে গেল শুক্রবার ওরে মারছে, মারার পর ওর অঙ্কুশে লেগেছে। যার পর আমার কাছে বলছে, আমি বলছি সময় তুমি পাগলামি করে না, তুমি ওখানে থাকো। আমি অনেকবারই ওরে বুঝাই ওইখানে রাখছি যে দেখো আমি এখন দূরে আছি, আমি এখন আমার বাবা নাই মা নাই, তোমার আমি কোথায় রাখবো, কার কাছে রাখবো? তুমি থাকো, আমি বাংলাদেশে আসি, আসলে তোমার আমি নিয়ে আসবো, ওদের কাছে যাই দেখুন কি হয়েছে বিষয়ে, তারপর আমি আসবো। এখন শুক্রবার ওরে মারছে, মারার পর জানি না ওরে কিরকম মারধর করছে সেটা ওই জানে, আর একমাত্র আল্লাহ দেখছেন। ও আমার কাছে বলছে আম্মু আমি রংপুর হয়েছে, আমার টাকা তো আমি চলে যাবো। আর আমি যখন বলছি যে বাড়িটা বলছে আম্মু আমার জোর করে বাড়িতে পাঠাইলে
তুমি আর এই জীবনে সন্তানের মুখ থেকে মা ডাক শুনবে না, আমার আর বাবা না। তখন আমার ভয় লাগলো যে কি রে ছেলে কি বলে। হোস্টেলে যাওয়ার পরে আমি ওর চাচার কাছে ফোন দিয়ে জানাইছি সম্রাট রংপুর চলে গেছে, কি হয়েছে আপনারা একটু জানেন। ওর চাচা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করছে। ওর চাচার নাম রেজাউল, সে ঢাকা থাকে। তো পরে আমি ওদেরকে জানার পর ওরা আবার কোনো খোঁজ খবর না পাইয়ে আমি টেনশন করতেছি সম্রাটের মোবাইলে বন্ধ হয়ে গেছে, মানে ও অনলাইনে নাই। তারপর শনিবার দিন সকালে বাংলাদেশ টাইম প্রায় 7টা-8টার দিকে আমার কোথায় বেরিয়ে গাড়ি চলে আর ওর নাকি বড় কাকা আছে জিনারুল এবং ওর সৎমা, এরা বলতেছে যে বাড়ি থেকে বের হয়ে যেতে এই মুহূর্তে, মানে থাকতে দেবে না। কারণ আমার কাছ থেকে টাকা চাইছিল 2 লাখ টাকা ছেলের জন্য। ওখানে ওরা জমি রাখছে, জমি কেদার আমি টাকা দিতে অস্বীকার করছি। কেন ছেলে আপনাদের করে ছেলে আপনারা বাড়ি করে দেবেন, আমি টাকা দেবো কেন? আর আমি যে টাকা দেবো তার ছেলে আপনারা জমি কিনে দেবেন তার গ্যারান্টি। তো পরে এগুলো বিষয় নিয়ে ছেলেরা বাড়িতে থাকতে দেবে না। পরে ছেলে তৈরি আসছে, এখন আমার বলতেছে রাস্তায় ও আইসা আমু আমারে তুমি টাকা দাও, আমারে যদি তুমি টাকা আজকে না দাও তাহলে আমি কোথায় যাবো তার কোনো খোঁজ খবরও পাবা না। তারপর আমার ভয় লাগলো। এখন ওই মুহূর্তে বাংলাদেশ টাইম 8টা হলে সৌদি টাইম হচ্ছে 5টা। এই মুহূর্তে আমি তার কাছে টাকা পাবো কোথায়? পরে আর যে লোকটা দিয়ে টাকা পাঠাই সৌদি থেকে, ওই লোকটার কাছে আমি কল করি যে ভাই এরকম বাড়িতে আমি খুব বিপদে আছি, আমার বাংলাদেশ একটা রিয়াল পাঠান। পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে আমি পাঠাবো, তার নাম্বার দেন। পরে আমি আমার ছেলের কাছে ফোন দিয়ে নাম্বার এনে ওই টাকা দিই।